তো হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ ঘোষ। আর আজকে আমরা একটা নতুন সিরিজ চালু করতে চলেছি, যেখানে লুসেন্টের যে ইংলিশ ভার্সন জিকে বই, লুসেন্ট তোমরা জানো, এটি হচ্ছে কম্পিটিটিভ জিকে, যারা কম্পিটিটিভ ওয়ানডে এক্সাম যেগুলো আছে, সিজিএল, রেলওয়ের এক্সামের জন্য সবচেয়ে জিকের যদি কোনো বেস্ট বই হয়ে থাকে সেটা হচ্ছে লুসেন্ট। আর এই লুসেন্ট সিরিজে অনেকেই যারা আমাদের বাঙালি ছেলেমেয়ে যারা শুরু করে প্রথমে এগুলো বুঝতে পারে না, অনেকবার পরে বুঝতে পারে না, তো তারা এই সিরিজটা দেখো। যারা প্রথমবার লুসেন্ট পড়ছো তারা অবশ্যই আমার সাথেই ভিডিওগুলো কমপ্লিট করো, অবশ্যই বুঝতে পারবে কিছুটা, এবং তারপর নিজেরা রিভিশন দিতে হবে, বারবার দিলে সেটা মুখস্থ হয়ে যাবে। আমরা মেন জিনিসগুলো বেছে নিয়ে শুরু করবো আজকের এই জিকের সিরিজ। তো চলো লুসেন্ট শুরু করা যাক। আমরা পলিটি থেকে শুরু করব, ডিরেক্ট পলিটি থেকে আমার পড়া আছে। আমি জাস্ট তোমাদের জন্য সিরিজগুলো আবার একবার চালু করতে চাইছি, ঠিক আছে? তো মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা দাগিয়ে নিতে পারবে। তো দেখো, এখানে প্রথম শুরু করা যাক। চলো, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন থেকে আমরা শুরু করব। যেখানে প্রথম চ্যাপ্টার দেখেছো তেমন কিছু দাগানো নেই, মানে তেমন বিশেষ কিছু ইম্পর্টেন্ট এখানে নেই। যা আছে আমরা সেটা পরে খুব ডিটেলসে পড়তে পারবো। তোমরা শুধু পলিটিক্যাল, যেহেতু এটা পলিটিক্যাল সায়েন্স, তো এই পলিটিক্সটা এসে গ্রিক ওয়ার্ড থেকে, এটা জানো যে গ্রিক ওয়ার্ড থেকে এটার পলিস এর অর্থ হচ্ছে যে দিস মিনস এ সিটি স্টেট অর দ্য জেনারেল ফর্ম অফ পলিটিক্যাল অর্গানাইজেশনস ইন এনশিয়েন্ট গ্রিক। মানে এনশিয়েন্ট গ্রিক টাইমে যে অর্গানাইজেশনগুলো ছিল সেগুলোকে পলিস বলতো, ঠিক আছে? এবার এই অ্যারিস্টোটল, এগুলো একটু জেনে নিলাম। অ্যারিস্টোটল মানে হচ্ছে ফেমাস গ্রিক ফিলোসোফার, তিনি এক্সাইল করেছিল ফার্স্ট হিজ টিচিং, প্লেটো হিজ টিচিং, সক্রেটিস, এরা হচ্ছে এখানকার বিখ্যাত। অ্যারিস্টোটল অ্যাজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ দ্য সায়েন্স অফ পলিটিক্স, ঠিক আছে? ফাদার অফ দ্য সায়েন্স অফ পলিটিক্স কাকে বলা হয়? অ্যারিস্টোটলকে বলা হয়। মানু ভকার, যেটা বলে মনুস্মৃতি আছে না, এটাকে বলা হয় কিন্তু ফার্স্ট বুকস অফ ল ইন ইন্ডিয়া। ভারতের প্রথম আইনের ওপর যদি কোনো বই হয় সেটা কী বই? এই মনুস্মৃতি। এই মনুকে বলা হয় কিন্তু ফার্স্ট পলিটিক্যাল থিঙ্কার ইন ইন্ডিয়া। এই পয়েন্টগুলো একটু পড়ার এখানে আছে। পলিটিক্যাল থিঙ্কার প্রথম ভারতবর্ষের কাকে বলা হয়? মনুকে। আর মনুস্মৃতি হচ্ছে ভারতবর্ষের প্রথম লয়ের ওপরে প্রথম বুক, আইনের ওপরে বুক মনুস্মৃতি। তারপর কৌটিল্য পরবর্তীকালে অস্ত্রশাস্ত্র লিখেছিলেন, সেখানে পলিটিক্যাল সায়েন্সের কিছু ব্যাখ্যা দিয়েছিলেন। এবার ভারতের ইন্ডিয়া রিপাবলিক, এগুলো আমরা পরে ডিটেলসে পড়বো, পরে মানে পলিটিক্যাল সায়েন্সে, এগুলো এখানে আমরা দেখবো না। রিপাবলিক তারপর কবে অ্যাডাপ্ট করা হয় এগুলো আছে, তো এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? যেখানে বিশেষ কিছু ইম্পর্টেন্ট নেই। চলো, মেন জায়গাগুলো আমাকে পড়তে হবে, ঠিক আছে? আমরা ডিরেক্ট চলে আসবো রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্টগুলো জানাটা খুব দরকার। তার আগে একটা এখানে পয়েন্ট দেওয়া আছে, দেখো, যে ভারতের যে কনস্টিটিউশনটা, এটা কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট রিটেন কনস্টিটিউশনস, পৃথিবীর সবচেয়ে বড় লিখিত কনস্টিটিউশন। এটাও পরবর্তীতে আছে, আমরা জানবো। চলো, আমরা যেখান থেকে জানবো সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্টগুলো কী কী। রেগুলেটিং অ্যাক্ট কিসের জন্য হয়? বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লেজিসলেটিভ ফর্মস বিফোর 1857, মানে ইংরেজরা যখন আসে ভারতবর্ষে, প্রথমে তো ইংরেজরা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে ভারতে ঢুকেছিল। তারপর তারা যে আইন, মানে কিভাবে ভারতবর্ষটাকে আস্তে আস্তে দখল করলো, কিভাবে তারা গভর্নমেন্টের জায়গায় চলে এলো, গভর্নস করলো, দেশটাকে কিভাবে চালনা করলো, ঠিক আছে? তো সেগুলো চালনা করার জন্য এক একটা অ্যাক্টের মাধ্যমে তারা মানে এসছে আর কি। প্রথমে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কিছু আইন পাস হয়েছে, তারপরে পিটস ইন্ডিয়ান অ্যাক্ট, তারপরে এইভাবে বিভিন্ন রকম অ্যাক্টের মাধ্যমে দেখা যাবে ইংরেজরা তাদের কোম্পানি থেকে আস্তে আস্তে রুলস করতে শুরু করেছে, এক একটা জায়গায় রাজত্ব করছে, সেখান থেকে এক একটা রাজ্যের গভর্নর হয়ে যাচ্ছে কোথাকার, তারপর সেখান থেকে অল ইন্ডিয়ার গভর্নর হয়ে যাচ্ছে। এইভাবে পিটস ইন্ডিয়ান অ্যাক্ট বা চার্টার্ড অ্যাক্ট যেগুলো আছে, এই অ্যাক্টগুলো হচ্ছে ইংরেজ কোম্পানিগুলো কীভাবে আমাদের দেশে আইন শৃঙ্খলাগুলি চালু করেছে, বা কীভাবে পলিটিক্সটা আসলে শুরু হয়েছে সেটা জানবে। তো চলো, প্রথম বিষয় হচ্ছে যে রেগুলেটিং অ্যাক্ট 1773, 1773 রেগুলেটিং অ্যাক্ট থেকে আমরা কী কী পাই? এই অ্যাক্টটা ওয়াজ বেসড অন দ্য রিপোর্ট অফ এ কমিটি হেডেড বাই দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার লর্ড নর্থ। আমরা জানি যে ব্রিটিশ গভর্নমেন্ট ভারতে এসছে প্রায় 1600 খ্রিস্টাব্দে, জাহাঙ্গীরের সময় এসছে প্রথম, তাই তো? তারপরে আসার পর থেকে সেই দীর্ঘকালীন অনেক রকম কলকাতা, সুরাটে বিভিন্ন জায়গায় কোম্পানি স্থাপন, বাংলা বিহারে কোম্পানির মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করেছে। কিন্তু প্রথম ব্রিটিশ প্রাইম মিনিস্টার লর্ড নর্থের সময় যখন ব্রিটিশ কোম্পানি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য ছড়িয়ে গেছে, একটা ভালো রকমের স্থাপত্য তৈরি করে নিয়েছে, তখন কিন্তু প্রায় বিশেষ কিছু অংশে
কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য খুব দাপটে চলছে, সেই রকম জায়গায় দাঁড়িয়ে ব্রিটিশ প্রাইম মিনিস্টার লর্ড নর্থের নেতৃত্বে একটা রিপোর্ট কমিটি তৈরি করা হয়, ঠিক আছে, একটা কমিটি, এই কমিটি একটা রিপোর্ট দেওয়া হয় যেটার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। সেই অ্যাক্টে কী বলা হচ্ছে, বলছে গভর্নেন্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ পুট আন্ডার দ্য ব্রিটিশ পার্লামেন্টারি কন্ট্রোল। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ছিল, এতদিন ধরে যে কোম্পানিটা ছিল সেটা কার কন্ট্রোলে আসছে এতদিন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কোম্পানি যেটা ছিল সেটা ব্রিটিশ গভর্নেন্স যেটা আসে সেটা ব্রিটিশ পার্লামেন্টের কন্ট্রোলে চলে এলো। মানে ওটা ব্রিটিশ পার্লামেন্টের কন্ট্রোলে এতদিন ছিল না, এটা একটা ব্রিটিশ কোম্পানি ছিল, কিন্তু সেই কোম্পানিটা এখন কী হলো, ভারতে যখন দেখছি বিভিন্ন জায়গায় একটা ব্যবসা বাণিজ্য ছড়িয়ে ফেলেছে, তখন ব্রিটিশ সরকার সেটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিল কোম্পানিটাকে, প্রথম রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। তারপরের পয়েন্টে আমরা জানবো কী পেলাম, Governor of Bengal was nominated as the Governor General of all the three presidencies of Calcutta, Bombay and Madras, and Warren Hastings was the first Governor General, ঠিক আছে। অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা, বিভিন্ন জায়গায়, সুরাট, গুজরাট, সব জায়গায় কোম্পানি তাদের ব্যবসা বাণিজ্য করছে, সেখানে কোম্পানির আলাদা আলাদা গভর্নর ছিল কোম্পানিটাকে ভালো করে চালনা করার জন্য। তো তেমনই বাংলার যে গভর্নর ছিল কোম্পানির, সেই বাংলার গভর্নরটাকে নমিনেট করে দিল ব্রিটিশ সরকার, যে গভর্নর জেনারেল অফ অল থ্রি প্রেসিডেন্সিস ক্যালকাটা, বোম্বে অ্যান্ড মাদ্রাস। মানে তিনটে জায়গায় ব্রিটিশ কোম্পানি ছিল, কলকাতা, বোম্বে এবং মাদ্রাসে, সেখানকার এই তিনটে প্রেসিডেন্সিরই গভর্নর জেনারেল ঘোষণা করে দিল। তাহলে গভর্নর অফ বেঙ্গল তিনটে গভর্নর জেনারেল হয়ে গেল কোন অ্যাক্টের মাধ্যমে? 1773 অ্যাক্টের মাধ্যমে। এবং ওয়ারেন হেস্টিং হচ্ছে প্রথম গভর্নর জেনারেল। এতদিন কি ছিল? গভর্নর, বাংলার গভর্নর, বোম্বের গভর্নর, এরকম ছিল, বিহারের গভর্নর, কিন্তু এখন সেটা কী হলো? গভর্নর জেনারেল। ওয়ারেন হেস্টিং হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল, এবং তাও সেটা তিনটে প্রেসিডেন্সি, বাংলা, বোম্বে অ্যান্ড মাদ্রাস। ওকে, তারপরে এই অ্যাক্টের মাধ্যমেই সুপ্রিম কোর্ট ছিল না আগে, এই যে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হলো। কোথায় প্রথম সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হলো? ক্যালকাটা 1774, ঠিক আছে। স্যার এলিজাবেথ ইম্পে ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস, ঠিক আছে। তাহলে প্রথম চিফ জাস্টিস কে ছিল? স্যার এলিজা ইম্পে, ঠিক আছে, উনি ছিলেন হচ্ছে প্রথম চিফ জাস্টিস। তাহলে প্রথম সুপ্রিম কোর্ট আবিষ্কার হয় এই অ্যাক্টের মাধ্যমে, 1773 অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে। তারপর গভর্নর জেনারেল যিনি ছিল তাকে একটা ক্ষমতা দেওয়া হলো তারা রুলস রেগুলেশন চালনা করার জন্য, এই অ্যাক্টের মাধ্যমেই। এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট দুটো তিনটে জিনিস এখান থেকে, যে গভর্নর অফ বেঙ্গল গভর্নর জেনারেল হয়ে গেল তিনটে প্রেসিডেন্সির। প্রথম গভর্নর জেনারেল কোন এর মাধ্যমে আসলো? 1773 মাধ্যমে। তারপর সুপ্রিম কোর্টের প্রথম প্রতিষ্ঠিত হলো 1773 মাধ্যমে, ঠিক আছে। তারপর দেখো খুব দ্রুত আমাদের এই অ্যাক্টগুলো পড়ে নিতে হবে। পিটস ইন্ডিয়ান অ্যাক্ট, প্রথম অ্যাক্টের মাধ্যমে জানলাম গভর্নর থেকে গভর্নর জেনারেল হয়ে গেল ওয়ারেন হেস্টিং। তারপর পিটস ইন্ডিয়ান অ্যাক্টে কী করা হলো? এই অ্যাক্টগুলোকে যাতে প্রভিশন যেগুলো ছিল সেগুলোকে বেটার ইমপ্রুভ করার জন্য, প্রথম কোম্পানি তো এতদিন বিজনেস করছিল, এইবার কোম্পানি যেহেতু রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে গেছে, তাই রাজনৈতিক কার্যকলাপ চালনা করার জন্য একটা 6 মেম্বারের বোর্ড অফ কন্ট্রোলস তৈরি করলো। বোর্ড অফ কন্ট্রোল রাজনৈতিক কার্যকলাপ। দেখো, বোর্ড অফ কন্ট্রোল সেট আপ হুইচ ওয়াজ হেডেড বাই এ মিনিস্টার অফ ব্রিটিশ গভর্নমেন্ট। ব্রিটিশ গভর্নমেন্টের প্রথম কোনো মিনিস্টার হেড হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের, ঠিক আছে। এবং অল পলিটিক্যাল রেসপন্সিবিলিটিস ওয়ার গিভেন টু দিস বোর্ড। মানে এই কোম্পানি যতগুলো পলিটিক্যাল ম্যাটার নিয়ে কাজ করছে, পলিটিক্যালি কোনো রাজ্য হয়তো দখল করেছে, সেখানে পলিটিক্স রাজার সাথে বা ওখানকার যে প্রশাসনের সাথে কাজ করছে, তখন সেটা চালনা করছে কি? বোর্ড অফ কন্ট্রোলস। আর একটা কোম্পানি বাণিজ্যিক ব্যাপারগুলো কে ডিরেক্ট করছে? সেটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস। দুটো বোর্ড তৈরি হয়, একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, একটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস। এখানে ট্রেড অ্যান্ড কমার্স এইগুলো হয় হচ্ছে বোর্ড, এই যে বলা যায় ট্রেড অ্যান্ড কমার্স, এইগুলো কিন্তু ইস্যুগুলো কার আন্ডারে আসে? যে কোর্ট অফ ডিরেক্টরস, সরি কোর্ট অফ ডিরেক্টরসের আন্ডারে আসছে। তাহলে একটা কোর্ট অফ ডিরেক্টরস আর একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলার্স। বোর্ড অফ কন্ট্রোল 6 মেম্বার, যেটা পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো চালনা হচ্ছে। তাহলে কোন অ্যাক্টের মাধ্যমে প্রথম বোর্ড অফ কন্ট্রোলার্স তৈরি হয়? পিটস ইন্ডিয়ান অ্যাক্ট 1784, ঠিক আছে। এবং তারপরের একটা চলে এসো, তেমন কিছু নেই। চার্টার অ্যাক্ট 1793-তে ওই মেন প্রভিশনগুলোকে কনসলিডেটেড ইন দিস অ্যাক্ট, ওগুলোকে আরও ভালোভাবে কার্যকরী করা হলো। তারপর পেমেন্টগুলোকে প্রথম ইন্ডিয়ান রেভিনিউ থেকে দেওয়া হলো এই অ্যাক্টের মাধ্যমে, কিন্তু ইম্পর্টেন্ট না এতটা, ঠিক আছে। 1813টা আবার ইম্পর্টেন্ট, চার্টার অ্যাক্ট। 1813তে তারপর একটা আবার আইন জারি করা হয়। সে আইনে বলা হয় যে ভারত এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করছিল, কিন্তু ট্রেড মোনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেম টু অ্যান এন্ড
মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে একা বাণিজ্য করা সেটা শেষ হয়ে গেল এই অ্যাক্টের মাধ্যমে। অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ রাজত্বের আরও অনেক কোম্পানিকে লাইসেন্স দিয়ে দিল ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য। শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে না, আরও অনেক কোম্পানিকে বলে দিল যে ভারতে কি ব্যবসা বাণিজ্য করতে পারবে তারা। এতদিন শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করছিল, কিন্তু এরপরে আরও বৈদেশিক মানে ব্রিটিশ কোম্পানি এসে ভারতে বাণিজ্য করতে পারবে, ঠিক আছে, এই অ্যাক্টের মাধ্যমে। তারপর কি হলো, এখানকার এই যে বোম্বে কলকাতা এদের পাওয়ারটাকে একটু বাড়িয়ে দেওয়া হলো, এনলার্জ করা হলো, ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট না। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে খ্রিশ্চান মিশনারিজ যারা আছে ওয়ার অ্যালাউড টু স্প্রেড দেয়ার রিলিজিয়ান ইন ইন্ডিয়া। অর্থাৎ যে খ্রিস্ট ধর্মের যে সমস্ত মিশনারি যারা এসেছিল সেই সময়, মিশনারি চার্চের বিভিন্ন রকম মিশনারি যারা, তারা সেই সময় প্রথম ভারতবর্ষে এসে তাদের ধর্ম প্রচার করতে পারবে। অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য থেকে প্রথম খ্রিশ্চান মিশনারিরা ভারতবর্ষে এসেছিল কোন অ্যাক্টের মাধ্যমে? 1813 এই অ্যাক্টের মাধ্যমে। ওকে, তারপর লোকাল অটোনোমাস বডিজ ওয়ার এম্পাওয়ার টু লেভি ট্যাক্স। লোকাল অটোনোমাস বডি যেগুলো আছে সেগুলো ট্যাক্স জারি করতে পারবে এই অ্যাক্টের মাধ্যমে, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর চলে এসো তারপরের আইন হচ্ছে 1813 পরে 1833 আইন। 1833 একটা চার্টার অ্যাক্ট যেটা চালু হয়, সেটা ইনঅ্যাক্টেড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্ট এটাকে জারি করে, প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ল কমিশন ফর কনসলিডেশন অ্যান্ড কন্ডিফিকেশন অফ দ্য ইন্ডিয়ানস ল। অর্থাৎ ভারতীয় ল কমিশন জারি করার জন্য প্রথম এস্টাবলিশ করেছিল কোন অ্যাক্টের মাধ্যমে? 1833 মাধ্যমে। মানে এবার ব্রিটিশ সরকার কি করছে, এতদিন কোম্পানির মাধ্যমে পলিটিক্যাল অ্যাফেয়ার্স চালনা করছিল পিটস ইন্ডিয়ান অ্যাক্টের মাধ্যমে, বোর্ড অফ কন্ট্রোলের মাধ্যমে। এবার সেটা কী করলো, মনোপলিটাকে সরিয়ে দিল, অন্যান্য কোম্পানিদেরকে আসতে দিল ইংলিশ শহরে। এইবার কোম্পানির ল কমিশন চালু করে দিল, ডিরেক্ট ব্রিটিশ গভর্নমেন্ট ল কমিশন, মানে ভারতে আইন চালু করবে এবারে, ঠিক আছে। তারপর দেখো এখানে কি আছে, 1835 লর্ড ম্যাকলে ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য ফার্স্ট ল কমিশন। প্রথম যে ল কমিশন চালু হলো ব্রিটিশ গভর্নমেন্ট 1835-এ, তার কে হলো চেয়ারম্যান, কে হলো ল কমিশনের? লর্ড ম্যাকলে, ঠিক আছে। জেমস স্টিফেন ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ল মেম্বার অ্যাজ আ প্লেস ইন দ্য প্লেস অফ দ্য লর্ড ম্যাকলে, ঠিক আছে, স্যার ল মেম্বার চালু হলো। তারপর স্লেভারি সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ ডিক্লেয়ার ইলিগাল থ্রু দ্য চার্টার্ড অ্যাক্ট। তাহলে এটা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে ভারতের যে স্লেভারি সিস্টেম ছিল, দাসপ্রথা ছিল, আমরা জানি সেই সুলতান আমল থেকে দাসপ্রথা চলছে। এই যে দাসপ্রথা যেটা চলছে, এই দাসপ্রথা কিন্তু অ্যাবলিশ হয়ে গেল কোন অ্যাক্টের মাধ্যমে? 1833 অ্যাক্টের মাধ্যমে। ওকে, তারপর দেখো স্লেভারি সিস্টেম অ্যাবলিশড হয়ে গেল 1843-এ। তারপরে এখানকার কাউন্সিল গট দ্য ফুল পাওয়ার্স, হ্যাঁ, সিঙ্গেল বাজেট করার জন্য এই অ্যাক্টের মাধ্যমে। এগুলো একটু পড়ে নিতে হবে, এগুলো ইম্পর্টেন্ট নেই তেমন। ফর দ্য ফার্স্ট টাইম গভর্নর জেনারেল গভর্নমেন্টস অ্যাজ নোন অ্যাজ দ্য গভর্নমেন্টস অফ ইন্ডিয়া। এই যে গভর্নর জেনারেলের যে গভর্নমেন্টটা ছিল, গভর্নর জেনারেল কে? কোম্পানির হেড যে, সেই গভর্নর জেনারেলের যে গভর্নমেন্ট সেটাকেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হিসেবে ঘোষণা করে দিল, অ্যান্ড হিজ কাউন্সিল অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল হিসেবে ফার্স্ট টাইম। কোন অ্যাক্টের মাধ্যমে? 1833-এর অ্যাক্টের মাধ্যমে। ওকে, তারপর 1853-এর একটা অ্যাক্ট আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। দিস ওয়াজ দ্য লাস্ট চার্টার অ্যাক্ট। ইট ওয়াজ মেড এজ অ্যান ইম্পর্টেন্ট চেঞ্জেস ইন দ্য সিস্টেম অফ দ্য ইন্ডিয়ান লেজিসলেশন। ইন্ডিয়ান যে আইন ব্যবস্থা সেটার মধ্যে একটা বিভিন্ন রকম চেঞ্জ করেছে, ঠিক আছে। অ্যাজ সেপারেট গভর্নর অফ বেঙ্গল ওয়াজ অ্যাপয়েন্টেড, সেপারেটভাবে গভর্নর অফ বেঙ্গল ওয়াজ টু বি অ্যাপয়েন্টেড, এগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছি রিক্রুট অফ দ্য কোম্পানি এমপ্লয়ি, প্রথম কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে চালু হলো 1853 অ্যাক্টের মাধ্যমে। এবার দেখো 1857 অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লেজিসলেটিভ রিফর্মস আফটার 1857 কেন? কারণ 1857 যে বিদ্রোহ হলো, মহাবিদ্রোহ, তারপরে কিন্তু আলাদা করে আবার আইন প্রণয়ন হলো। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1858। এই অ্যাক্টের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1858, ব্রিটিশ ক্রাউন সেই সময় কে ছিলেন? ব্রিটিশ যে রানী ছিলেন তিনি ডিক্লেয়ার করেছিলেন টু অ্যাসিউম সোভারেনিটি ওভার ইন্ডিয়া from the East India Company in apparent consequences in the revolt 1857, described as an armed sepoy immunity by the British historians and remembered as the first war of the independence। মানে 1857-তে আমরা কি জানি, 1857-তে তো ব্রিটিশদের মহাবিদ্রোহ চালু হয়। মহাবিদ্রোহতে বিভিন্ন জায়গায় বিদ্রোহ হওয়ার পরে আলটিমেটলি ভারতীয় মহাবিদ্রোহরা পরাজিত হয়ে যাওয়ার পরে ব্রিটিশ গভর্নমেন্ট সেটাকে প্রপারলি যখন জয় হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন ব্রিটিশ ক্রাউন যে ছিলেন পার্লামেন্ট থেকে ঘোষণা করে দিলেন যে এবার সম্পূর্ণটাই আর কি ব্রিটিশদের হাতে চলে গেল 1857 পর থেকে। কারণ তারা জয় হয়ে গেছে, ভারতীয়দেরকে পরাজিত করেছে, বিভিন্ন জায়গায় যে বিদ্রোহগুলোকে পরাজিত করেছে। তাই এবং সেই বিদ্রোহগুলোর নাম ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স,
বা ইন্ডিয়ানস, প্রথম ভারতীয়দের সবাই মিলে একটা বিদ্রোহ করেছিল ইন্ডিপেন্ডেন্সের জন্য, ঠিক আছে। তারপর দ্য ফার্স্ট স্ট্যাচু অফ দ্য গভর্নমেন্টস অফ ইন্ডিয়া আন্ডার দ্য ডিরেক্ট রুলস অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1858। তাহলে প্রথম যে স্ট্যাচু যেটা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য ডিরেক্ট রুল অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, সেটা হচ্ছে 1858 মাধ্যমে। তারপর আমরা ইম্পর্টেন্ট পয়েন্টে চলে আসি, দেখো দ্য পাওয়ার অফ দ্য ক্রাউন ওয়ার to be exercised by the Secretary of the State of India assisted by the Council 15 Minister। অর্থাৎ যে ক্রাউনের যে পাওয়ারটা ছিল সেটাকে সেক্রেটারি অফ দ্য স্টেট মানে ইন্ডিয়াতে সেক্রেটারি অফ দ্য স্টেট নামে চালনা করা হচ্ছিল এবং তাকে অ্যাসিস্ট্যান্ট করছিল 15টা মেম্বারের একটা কমিটি, যেটাকে কাউন্সিল অফ ইন্ডিয়া বলা হচ্ছে। তাহলে সেক্রেটারি চালনা করছে ভারতবর্ষকে, সেক্রেটারি অফ স্টেট, এবং তাকে সাহায্য করছে 15টা মেম্বারের কাউন্সিল অফ ইন্ডিয়া। ওকে, তারপর কান্ট্রিটাকে আমাদের গোটা দেশটাকে ডিভাইড করা হচ্ছে হেডেড বাই এ গভর্নর অর এ লেফটেন্যান্ট গভর্নর এইডেড বাই দ্য এক্সিকিউটিভ কাউন্সিল, ঠিক আছে। তাহলে বিভিন্ন রকম প্রভিন্সে ভাগ করা হলো ভারতবর্ষটাকে যখন ওরা দখল করে নিল, মানে ওদের এবার পলিটিক্যাল যে মানে ক্ষমতায় চলে এলো, তখন তারা বিভিন্ন রকম প্রভিন্সে ভাগ করলো, একজন গভর্নর লেফটেন্যান্ট গভর্নরদের সাহায্যে দেশটাকে এবার শাসন করছে, ঠিক আছে। এবার এগুলো একটু পড়ে নেব। এখানকার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট আরও একটা আছে, দেখো দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট ওয়াজ আলটিমেট রেসপন্সিবল টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট। এই যে সেক্রেটারি অফ স্টেট তিনি আলটিমেট রেসপন্সিবল থাকে ব্রিটিশ পার্লামেন্টের কাছে, কারণ ইনি এখানকার চালনা করছে এবং এখানকার আইন শৃঙ্খলা নিয়েই সব ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে ওনাকে জবাব দিতে হবে, ঠিক আছে। বোঝা গেল 1858 অ্যাক্ট কিন্তু প্রথম কিন্তু আমাদের একদম সম্পূর্ণভাবে মানে আইনতভাবে ব্রিটিশ সরকার নিয়ে নিল আমাদের কাছ থেকে। তারপর চলে এসো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে কী করা হলো, দিস ইজ দ্যান ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হিস্ট্রি, ইন্ডিয়ান কনস্টিটিউশন হিস্ট্রি, ঠিক আছে। কেন? কারণ ভারতের কনস্টিটিউশন হিস্ট্রিতে এটা একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট, কারণ বাই দিস অ্যাক্ট দ্য পাওয়ার অফ দ্য ক্রাউন ওয়ার টু বি এক্সারসাইজড বাই Secretary of State of for India assisted by the 15 members known as an Council of India. Secretary of State who was responsible for the British Parliament government through the Governor General assisted by the Executive Council। ওই একই কথা বলা হয়েছে, 15টা মেম্বারের কাউন্সিল অফ ইন্ডিয়া সাহায্য করবে সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেটকে তিনি ভারতবর্ষকে চালনা করবেন, শাসন করবেন সেক্রেটারি অফ স্টেট নামে, আর তিনি ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে জবাব মানে এটার আইন শৃঙ্খলা জবাব দেবে, ঠিক আছে। এই কারণে এটা ইম্পর্টেন্ট, 1800 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ইম্পর্টেন্ট। তারপরে চলে এসো ইন্ডিয়ান, তারপর দেখো তাহলে কি সেক্রেটারি অফ স্টেট যখন চালনা করছে, এখান থেকে আরেকটু দেখা, সেক্রেটারি অফ স্টেট যখন চালনা করছে কাদের দ্বারা চালনা করছে, বিভিন্ন জায়গায় গভর্নর জেনারেল দ্বারা, লেফটেন্যান্ট গভর্নর দ্বারা, তারা আবার কাদের দ্বারা চালনা করছে, এক্সিকিউটিভ কাউন্সিল। এবার এই যে গভর্নর জেনারেলরা মানুষের সাথে কন্ট্যাক্ট করছে কীভাবে, ভারতীয় মানে আইন ব্যবস্থা কীভাবে চালনা করছে, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইন্ডিয়ান পিপল উইথ দ্য ওয়ার্ক অফ দ্য লেজিসলেটর নমিনেটিং দেম ফ্রম দ্য হিজ এক্সপ্যান্ডিং কাউন্সিল। অর্থাৎ বিভিন্ন রকম কাউন্সিল তৈরি করছে লেজিসলেটিভ কাউন্সিলের মাধ্যমে, সেই কাউন্সিলগুলোর থেকে লোক কোথা থেকে নিচ্ছে পরের একটা দেখা আছে, মানে আলটিমেটলি তো সেক্রেটারি অফ স্টেট, তারপরে কি 15 মেম্বার্স কাউন্সিল অফ ইন্ডিয়া, বিভিন্ন রকম কাউন্সিল, লেজিসলেটিভ কাউন্সিলগুলো তৈরি হচ্ছে। এই লেজিসলেটিভ কাউন্সিল যেগুলো হচ্ছে, সেই লেজিসলেটিভ কাউন্সিল দ্বারা আর হেড কারা হচ্ছে গভর্নর জেনারেল। তো এই লেজিসলেটিভ কাউন্সিলে কারা থাকছে, কিছু মানে বেশিরভাগ ব্রিটিশ গভর্নমেন্ট থাকছে, গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিল, ঠিক আছে। সেখানে কিন্তু নন অফিসিয়াল মেম্বারও আছে, ঠিক আছে। নন অফিসিয়াল মেম্বার ভারতীয়রাও আসতে পারে। ভারতীয়রা কীভাবে আসছে, যেমন দেখেন এখানে বলছে যে দ্য নন অফিসিয়াল মেম্বার্স অফ দ্য ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল ওয়ার টু বি নমিনেটেড বাই দ্য বেঙ্গল চেম্বার্স অফ কমার্স। অর্থাৎ ভারতের যে বেঙ্গল চেম্বার্স অফ কমার্স ছিল সেখান থেকে হচ্ছে। তারপরে বিভিন্ন রকম ইউনিভার্সিটি, মিউনিসিপ্যালিটি, লোকাল বডিজগুলো থেকে নেওয়া হচ্ছিল, জমিদার, তাদেরকে এই মানে লেজিসলেটিভ কাউন্সিলে বা এক্সিকিউটিভ কাউন্সিলে নেওয়া হচ্ছিল, এবং যার হেড হচ্ছে গভর্নর জেনারেল। আর গভর্নর জেনারেলগুলোর হেড আবার কে, সেক্রেটারি অফ স্টেট। বোঝা যাচ্ছে। তারপরে অ্যাক্ট চলে এসো মরলে মিন্টো রিফর্মস ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। মরলে মিন্টো রিফর্মস খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট, 1909। একদম ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা পড়ে নেবো, বাকিটা তোমরা একটু রিডিং দিয়ে নেবে। রিফর্মস রিকমেন্ডেড বাই দ্য দেন সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া লর্ড মরলে, মানে লর্ড মরলে সেখানকার সেক্রেটারি অফ স্টেট বললাম, টোটাল ইন্ডিয়ার সেক্রেটারি অফ স্টেটকে লর্ড মরলে, আর ভাইসরয় কে ছিল মিন্টো, ঠিক আছে। এই দুজনে মিলে ইমপ্লিমেন্টেড করলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। এই অ্যাক্টের মাধ্যমে কি বলা হলো, যে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল যে ছিল, ঠিক আছে, গভর্নর জেনারেল কাউন্সিল,
এদের যে অ্যাডিশনাল মানে ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স কতজন থাকবে সেটাকে 16 জন মানে বাড়িয়ে 16 জন করা হলো 1892 অ্যাক্টের মাধ্যমে। এই অ্যাক্টের মাধ্যমে বললাম অফিসিয়াল মেম্বারগুলোকে বাড়িয়ে 92 জন করা হলো, মানে সরি 16 জন রেইজড ফ্রম 16 to 60, অর্থাৎ 16 জন থেকে বাড়িয়ে 60 জন করা হলো। ঠিক আছে, তাহলে প্রথম ইন্ডিয়ান লেজিসলেটিভ যে কাউন্সিল ছিল সেই কাউন্সিলের মেম্বার্সগুলো বাড়ানো হয়েছিল 1909-এর মর্লে মিন্টোর ওই রিফর্মস অনুযায়ী 16 থেকে 60 জন করা হলো। তারপর ফর দ্য ফার্স্ট টাইম অ্যাসোসিয়েশন অফ দ্য ইন্ডিয়ান্স উইথ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ ভাইসরয় অ্যান্ড গভর্নর্স, সত্যেন্দ্র প্রকাশ সিনহা প্রথম ভারতীয় হিসাবে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে উনি প্রথম জয়েন করেন। তারপর হি ওয়াজ অ্যান অ্যাপয়েন্ট অ্যাজ দ্য ল মেম্বার। তাহলে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় মেম্বারকে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। সত্যেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতীয় এক্সিকিউটিভ ভাইসরয় কাউন্সিলের প্রথম মেম্বার, ল মেম্বার হিসেবে। ঠিক আছে, সেটাও কোন পার্লামেন্টারি রিফর্মসের মাধ্যমে। তারপরে এটা আর কি হয়, সেপারেট রিপ্রেজেন্টেশনস অফ প্রেসিডেন্সি কোঅপারেশন, তারপর চেম্বার্স অফ কমার্স, ইউনিভার্সিটি জমিদার্স, শিখ, ইন্ডিয়ান, খ্রিস্টান, এদের জন্য সেপারেট মানে রিপ্রেজেন্টেশন চালু হয়েছে এটার মাধ্যমেই, প্রথম সেপারেট রিপ্রেজেন্টেশন। তারপর দ্য সাইজ অফ দ্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলটাকে বাড়ানো হলো। প্রভিন্সিয়াল যে সমস্ত মানে লেজিসলেটিভ কাউন্সিলগুলো, এটা তো টোটাল লেজিসলেটিভ কাউন্সিলটাকে বাড়ানোই হয়েছে, লেজিসলেটিভ কাউন্সিল, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলগুলোকে বাড়ানো হলো। তারপর দেখো ফর দ্য ফার্স্ট টাইম ফর সেপারেট রিপ্রেজেন্টেশন অফ দ্য মুসলিম কমিউনিটি অ্যান্ড দাস দ্য অ্যাক্ট লিগালাইজড কমিউনালিজম অ্যান্ড লর্ড মিন্টো কেম টু বি নোন অ্যাজ অ্যান ফাদার অফ দ্য কমিউনাল ইলেক্টোরেট। দেখো মুসলিমদের জন্য, মুসলিম কমিউনিটির জন্য আলাদা করে রিপ্রেজেন্টেশন চালু করলো, মানে রিপ্রেজেন্টেটিভ একজন থাকবে মুসলিমদের জন্য, শিখদের জন্য, ইন্ডিয়ান খ্রিস্টানদের জন্য, ইউরোপিয়ানদের জন্য, মানে সবাই প্রতিটা জাতির জন্য আলাদা আলাদা করে রিপ্রেজেন্টেটিভ থাকবে একজন করে। তারা কিসের মেম্বার? ওই যে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার থাকবে। এবার এইগুলো করা মানে কি? কমিউনিজমটাকে বাড়ানো। এই কমিউনালিজম যখন বাড়িয়ে যাচ্ছে, তাই এটাকে লর্ড মিন্টোকে কী বলা হতো? ফাদার অফ দ্য কমিউনাল ইলেক্টোরেট। ওকে, তারপর দেখো 1900 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1915, এগুলো কিছু নেই। মন্টেগু চেমসফোর্ড খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট 1919। এই অ্যাক্টের মাধ্যমে সেক্রেটারি অফ স্টেট ছিলেন মন্টেগু হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ছিলেন, আর চেমসফোর্ড হচ্ছে গভর্নর জেনারেল ছিলেন। এই দুজনে মিলে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট চালু হয় 1919-এ। এইটার মাধ্যমে প্রথম একটা নিউ অফিস অফ হাই কমিশনার ফর দ্য ইন্ডিয়ান ইন লন্ডন, মানে লন্ডনে যারা আছেন ভারতীয় তাদের নিয়ে একটা হাই কমিশন তৈরি হলো, একটা নতুন অফিস। ট্রান্সলেটেড হিম টু এবং ট্রান্সফার টু হিম সাম অফ দ্য ফাংশন, ঠিক আছে, তাদেরকে দেওয়া হলো। তারপরে এই এস্টাবলিশ হলো এ পাবলিক সার্ভিস কমিশন, হেন্স এ সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন সেট আপ হয় 1926-এ। ঠিক আছে, ফর রিক্রুটিং সিভিল সার্ভেন্ট। প্রথম সিভিল সার্ভেন্ট যারা আছে, আমরা জানি ইউপিএসসি বা আমাদের এই সময় এখন যারা সিভিল সার্ভেন্ট যারগুলো আছে, সেগুলো ব্রিটিশ আমলে প্রথম সিভিল সার্ভেন্ট রিক্রুট হয় কিন্তু এই মর্লে মিন্টো রিফর্মস অনুযায়ী 1926-এর। ওকে, তারপর রেসপন্সিবল গভর্নমেন্ট ইন দ্য প্রভিন্স ওয়ার্ড ইন্ট্রোডিউস। ঠিক আছে, তারপরে রিওস্ট্রিং টু ডিভিস টু নোন অ্যাজ দ্য ডায়ারকি অর ডুয়াল গভর্নমেন্ট, অর্থাৎ বিভিন্ন রকম ডুয়াল গভর্নমেন্ট কীভাবে প্রথম চালু হলো 1919-এ, বিশেষ ইম্পর্টেন্ট কিন্তু ডায়ারকি চালু হলো। ডায়ারকি মানে কি? Province was to be introduced without impairing or responsibility of the governor for the administration the province by restoring the division known as the diarchy and diarchy, অর্থাৎ বিভিন্ন রকম যে প্রদেশ যেগুলো ছিল সেখানকার আলাদা মানে তারা তাদের মতো আইন চালনা করবে, যেমন আমাদের এখন স্টেট, বিভিন্ন স্টেটে তাদের মতো শাসন করছে রাজা, ঠিক তেমনই, আর সেন্ট্রালে একরকম শাসন হচ্ছে, ঠিক তেমনই ডায়ারকি প্রথম চালনা করা হলো, যে উইদাউট রেসপন্সিবল। ঠিক আছে, মানে রেসপন্সিবিলিটিগুলো দেওয়া হলো বিভিন্ন প্রদেশে, কিন্তু মেন শাসন ব্যবস্থা কার হাতে থাকলো? সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। তাই ডায়ারকি প্রথম চালু হলো 1919। এটাই হচ্ছে ডায়ারকি, ডুয়াল গভর্নমেন্ট, অর্থাৎ মেন পাওয়ারটা থাকলো গভর্নর জেনারেলের হাতে, কিন্তু বিভিন্ন রকম প্রভিন্সে তারা রেসপন্সিবিলিটিগুলো গভর্নরদেরকে বিভিন্ন রকম ভাগ করে দেওয়া হলো, গভর্নর জেনারেলদেরকে। গভর্নর জেনারেল মানে কি? যেমন প্রভিন্সে যারা থাকে তাদের গভর্নর জেনারেল বলা হয়। তারপর দিস অ্যাক্ট প্রোভাইডেড ভোটিং রাইট অফ দ্য ইন্ডিয়ান উমেন, ফার্স্ট টাইম ভারতীয় মহিলাদের ভোটিং রাইট দেওয়া হলো 1919 আইন মাধ্যমে। ঠিক আছে, ডেভিড লর্ড জর্জ ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ দ্য ইংল্যান্ড। তারপর সেন্ট্রাল প্রভিন্স, এই যে সাবজেক্টগুলোকে ভাগ করে দেওয়া হলো 1919-এর মাধ্যমে, বললাম সেন্ট্রাল। ঠিক আছে, তারপর দেখো প্রভিন্সিয়াল সাবজেক্ট কোনগুলো? প্রভিন্সিয়াল সাবজেক্ট ওয়াজ ডিভাইডেড ইন্টু ট্রান্সপারেন্ট অ্যান্ড রিজার্ভ সাবজেক্ট। ট্রান্সপারেন্ট সাবজেক্ট ওয়াজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য গভর্নর, মিনিস্টার রেসপন্সিবল ফর দ্য, ঠিক আছে, ট্রান্সপারেন্ট সাবজেক্টগুলোকে।
আর রিজার্ভ সাবজেক্টগুলো অ্যাডমিনিস্টার বাই দ্য গভর্নর অ্যান্ড এক্সিকিউটিভ কাউন্সিল, ঠিক আছে, 2 রকম সাবজেক্ট চালনা করা হলো, এগুলো দেখবে। কোন রিজার্ভ সাবজেক্ট প্রভিন্সিয়াল সাবজেক্ট চালনা হলো 1919-এর মাধ্যমে, এগুলো জেনে রাখবে। তারপর ফার্স্ট প্রভিন্সিয়াল বাজেট ওয়াজ ফ্রম দ্য সেপারেট করা হলো সেন্ট্রাল বাজেট এবং প্রভিন্সিয়াল বাজেটগুলোকে, প্রদেশের বাজেটগুলোকে আলাদা করা হলো, ঠিক আছে, মানে সব কিছু সেন্ট্রাল লেজিসলেচার প্রভিন্সিয়াল লেজিসলেচার সবগুলোকে আলাদা করা হলো এই অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে। তারপর গভর্নর ওয়াজ এম্পাওয়ার টু রিজার্ভ এ বিল ফর দ্য কনসিডারেশন অফ দ্য গভর্নর জেনারেল, ইট ওয়াজ রিলেটেড টু সাম স্পেসিফিক্যাল ম্যাটার্সে, ঠিক আছে, এইগুলো আর কি। তাহলে প্রথম ডুয়াল গভর্নমেন্ট, সেন্ট্রাল, রিজার্ভ লিস্ট, ট্রান্সফার্ড লিস্ট, বাজেটগুলো আলাদা করা হলো এই 1919-এর অ্যাক্টের মাধ্যমে। তারপর কি বলছে, ইন্ডিয়ান লেজিসলেচার ওয়ার মেড মোর রিপ্রেজেন্টেটিভস ফর দ্য ফার্স্ট টাইম বাই ক্যামেরাল, ঠিক আছে, ইন্ডিয়ান লেজিসলেচারটাকে মেড করা মোর রিপ্রেজেন্টেটিভ করা হয় বাই ক্যামেরাল, প্রথম মানে 2টো আইনসভা চালু হলো, ঠিক আছে, 2টো বাই ক্যামেরাল। যেমন আমাদের কি হয় বাই ক্যামেরাল, কি আমাদের যেমন বিধানসভা বিধান পরিষদ এরকম থাকে না, তেমনই 2টো বাই ক্যামেরাল প্রথম লেজিসলেচার চালু হলো, রাজ্যসভা তারপর লোকসভা এরকম। তা লিওনেল কার্টিস was a British official and author. His ideas was Diarchy was important in development of the Government of Indian Act 1919। তাহলে ডায়ারকি কত 1919, ঠিক আছে, কার আইডিয়া এটা, লিওনেল কার্টিস, ঠিক আছে। হিজ রাইটিং ইনফ্লুয়েন্স বাই দ্য এভলিউশন অফ দ্য কমনওয়েলথ অফ দ্য নেশন, ঠিক আছে, তার রাইটিং থেকে কমনওয়েলথ অফ নেশন চালু হয়। আপার হাউসটাকে কী বলা হতো, আপার হাউস যারা বয়স্ক মেম্বার যা নিয়ে তৈরি সেটাকে বলে কাউন্সিল অফ স্টেট, 60টা থেকে 34টা মেম্বার ইলেক্টেড হতো, ঠিক আছে। তারপর লোয়ার হাউস লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা 140টা মেম্বার থাকতো, যার মধ্যে 104টা ইলেক্টেড ছিল আর বাকিটা এমনি নন অফিসিয়াল ছিল, এইভাবে। তারপর সেই সময় সাইমন কমিশন এলো। সাইমন কমিশন ভারতবর্ষে 1927-এ ভারতে এসে একটা রুল চালু করতে চাইলো, যেখানে ভারতীয়রা না থাকায় ভারতীয়রা ওটাকে বয়কট করলো, ঠিক আছে, সাইমন গো ব্যাক, আমরা এটা পড়েছি, এগুলো হিস্ট্রিতে পরে পড়বো। তারপর আরেকটা অ্যাক্ট চালু হলো, সেটা হচ্ছে 1935-এর অ্যাক্ট, যেটা অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশনটা এসেই অ্যাক্টের মাধ্যমে, 1935-এর অ্যাক্টের মাধ্যমে। এই অ্যাক্টটাতে ভারতের 1935 এক মানে 1947 চলেই এসছে, প্রায় স্বাধীনতা হবে মানে পেয়ে যাবো আমরা। তাই ভারতকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য কিছু কিছু প্রিন্সিপাল এখানে আছে, এবং এখান থেকেই আমাদের কনস্টিটিউশনের মেন আর্টিকেলগুলোকে অনেক কিছু নেওয়া হয়েছে, মানে আইনগুলোকে নেওয়া হয়েছে। দেখি এই আইনে কী আছে। এটা হচ্ছে লেন্দি এবং ডিটেল ডকুমেন্ট হ্যাভিং 321টা সেকশন আছে, 10টা শিডিউল আছে, 35টা, এই 35তম যে একটা আছে এটা প্রেসক্রাইব করছে ফেডারেশন ইন্ডিয়ান স্টেটস, নেটিভ স্টেট ইউনিট হিসেবে, মানে প্রতিটা ইন্ডিয়ান ইউনিট মানে কিছুটা আইন থাকবে সেন্টারের হাতে, কিছুটা স্টেটের হাতে, এটাকে বলে ফেডারেশন, ঠিক আছে। তারপর ফেডারেশন নেভার কেম টু বিং, এটা বলছে অপশন অফ দ্য ইন্ডিয়ান স্টেট জয়েন দ্য ফেডারেশন, সিন্স দে নেভার জয়েন দ্য ফেডারেশন নেভার কেম, কারণ ইন্ডিয়ান স্টেটগুলোকে সেই সময় একসাথে আনাটা খুব চাপের ছিল, তাই ফেডারেশনটা সেই সময় সম্ভব হয়নি, যেটা এখন সম্ভব হয়েছে। অ্যাক্ট সেপারেটেড ফ্রম বার্মা ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে, সেপারেটেড বার্মা ফ্রম ইন্ডিয়া থেকে বার্মাটাকে আলাদা আইনে ফেলা হলো। তো 2টো নিউ প্রভিন্স উড়িষ্যা সিন্ধ তৈরি করা হলো এই আইনের মাধ্যমে। তারপরে এই একটাকে ডিভাইডেড করা হলো লেজিসলেটিভ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড প্রভিন্সের মাধ্যমে। তারপর এক্সিকিউটিভ অথরিটি অফ প্রভিন্স অলসো এক্সারসাইজ বাই দ্য গভর্নর অন দ্য বিহাফ অফ দ্য ক্রাউন, নট অ্যাজ এ সাবঅর্ডিনেট, ঠিক আছে, এগুলো একটু পড়ে নিতে হবে। এক্সিকিউটিভ অথরিটি অ্যান্ড সেন্টার ওয়াজ ভেস্টেড দ্য গভর্নর ইন দ্য গভর্নর জেনারেল, ঠিক আছে, মানে গভর্নর জেনারেলের পক্ষ থেকে আর কি এক্সিকিউটিভ অথরিটি যারা ছিল সেন্ট্রাল, তাদেরকে দায়িত্ব দেওয়া হতো, ঠিক আছে। তারপর সেন্ট্রাল যে লেজিসলেচার ওয়াজ বাই ক্যামেরাল ছিল, তো বাই ক্যামেরাল মানে সেন্ট্রাল লেজিসলেচারটাকে 2টো আইনসভাতে ভাগ করা হলো, কনজিস্টাম ফেডারেল অ্যাসেম্বলি আর কাউন্সিল অফ স্টেট, সেন্ট্রালটাকে বাই ক্যামেরাল করা হলো, ঠিক আছে। তারপরে দেখো 6টা প্রভিন্স ছিল, লেজিসলেটিভগুলো বাই ক্যামেরাল ছিল, যেগুলো লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা লোয়ার হাউস আর লেজিসলেটিভ কাউন্সিলটা আপার হাউস, তাই না। আচ্ছা, তারপরে যে অ্যাপার্ট ফ্রম দ্য গভর্নর জেনারেল পাওয়ার অফ দ্য ভেটো, এ বিল ওয়াজ পাসড বাই দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ অলসো সাবজেক্ট ইন ভেটো বাই দ্য ক্রাউন, মানে ক্রাউনের সই লাগবে কোনো বিল পাস হতে গেলে, এইগুলো। তারপর ডোমিনিয়ন স্ট্যাটাস, এখানে আমরা লাস্টে পড়ব। ডোমিনিয়ন স্টেট ওয়াজ প্রমিসড বাই দ্য সাইমন কমিশন ইন 1929 and not conferred by the Government of Indian Act 1935। এটা তো কনফার্ট করা হয়নি, কিন্তু ডোমিনিয়ন স্ট্যাটাসটা দাবি ছিল আর কি। তো এই হচ্ছে এই জিনিসগুলো এখান থেকে পড়তে হবে। এরপর আমরা ক্রিপস মিশন থেকে শুরু করব। কিন্তু এই যে অ্যাক্টগুলো পড়লাম, এই অ্যাক্টগুলো মোটামুটি বোঝা গেল
যেই উনি এই অ্যাক্টের মাধ্যমে ফেডারেল সিস্টেম প্রথমে এসছে, যে ইন্ডিয়া এবং ভারতের বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে যে সম্পর্ক এখন ফেডারেল ব্যবস্থা, এই ফেডারেল সিস্টেমটা এসছে 1935 অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে। সেই সময় আসেনি, কিন্তু ফেডারেল কনসেপ্ট এসছে এটা থেকে। তারপর বার্মা, তারপর সিন্ধু নতুন স্টেট ক্রিয়েট হলো, তারপরে এক্সিকিউটিভ অথরিটি, তারপরে তোমার এই যে তোমার বিভিন্ন রকম যে আইন প্রণয়নগুলো হয়েছিল সেগুলো ভারতীয় এই অ্যাক্টের মাধ্যমেই, ঠিক আছে। এবার আমরা এই অবধি কী পড়েছি তার কিছু কিছু কোশ্চেন আমরা দেখে নিতে পারি যে কী কী কোশ্চেন আসতে পারে। দেখো আমরা বিভিন্ন রকম পরীক্ষাতে কী কী কোশ্চেন এসছে। প্রথম একটা কোশ্চেন দেখো, লুসেন্টেরই এনডিএতে আসা কোশ্চেন, যে বাই দ্য ভার্চু অফ হুইচ অ্যাক্ট ডায়ারকি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া। ভারতে ডায়ারকি অ্যাক্ট হয় প্রথম কোন অ্যাক্টের মাধ্যমে? 1909, 1919, 1935, 1947, কোনটা হবে বলো? 1919 হবে, ঠিক আছে। পাঁচেরটা 1919, ঠিক আছে। কারণ আমরা ডায়ারকি আমরা দেখেছি 1919 অ্যাক্টের মাধ্যমে ডায়ারকি চালু হয়, ঠিক আছে। আরেকবার যদি দেখে নিতে চাই তাহলে আমরা কি দেখব, এই দেখো 1919 অ্যাক্টের মাধ্যমে ফার্স্ট ডায়ারকি, এই যে ডায়ারকি চালু হচ্ছে 1919 অ্যাক্টের মাধ্যমে ফার্স্ট ডায়ারকি, ঠিক আছে। তো এই জিনিসগুলো পড়ার পরে এই রিলেটেড কিছু কিছু কোশ্চেন আমাদের দেখে নিতে হবে। তারপর দেখো চলে এসো, এখানে একটা সিডিএসের কোশ্চেন আছে, যে দ্য মোনোপলি অফ দ্য ইন্ডিয়ান ট্রেড অফ দ্য ইস্ট ইন্ডিয়া মোনোপলি ওয়াজ অ্যাবলিশড হয় কোন অ্যাক্টের মাধ্যমে? এই যে মোনোপলি বন্ধ হয়ে যায় 1813 অ্যাক্টের মাধ্যমে। আমরা কি পড়লাম? এই যে 1813 অ্যাক্টের মাধ্যমে দ্য ট্রেড মোনোপলি অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেম টু এন্ড, ঠিক আছে। তাই এখানে জিজ্ঞেস করেছে যে মোনোপলিটা বন্ধ হয়ে গেছিলো কোন অ্যাক্টের মাধ্যমে। তারপর চলে এসো সিডিএসের আসা কোশ্চেন, যে উইথ রেফারেন্স টু দ্য colonial period of India, the trade monopoly of the East India Company ended, same 1813। তারপর চলে এসো এখানে, ইন্ডিয়ান লেজিসলেটিভ ওয়াজ মেড বাইক্যামেরাল ফর দ্য ফার্স্ট টাইম। ইন্ডিয়ান যে আইনসভা সেটা প্রথম মানে দ্বিকক্ষ হয়ে গেল, মানে বাইক্যামেরাল হয়ে গেল ফর দ্য ফার্স্ট টাইম কোন অ্যাক্টের মাধ্যমে? কোন অ্যাক্টের মাধ্যমে দুটো কক্ষ হয়ে গেল? 1919 অ্যাক্টের মাধ্যমে বাইক্যামেরাল হয়ে গেল। আমরা কি দেখলাম? 1919-এর মাধ্যমেই প্রথম 1919-এ প্রথম বাইক্যামেরাল লেজিসলেচার হয়ে গেল না? কোথায় সেটা? এই যে এটা 1919 তো। এই যে পরের পৃষ্ঠায় যদি দেখা যায় যে ইন্ডিয়ান লেজিসলেটিভ ওয়াজ মেড মোর রিপ্রেজেন্টেটিভ ফর দ্য ফার্স্ট টাইম বাইক্যামেরাল। বাইক্যামেরাল লেজিসলেটিভ 1919-এ, ওকে, মাথায় থাকবে। তারপর দেখো এখানে কি আছে, একটা কোশ্চেন আছে সিডিএসে 2008-এ এসছে। আচ্ছা, ডায়ারকি ওয়াজ ইন্ট্রোডিউসড আন্ডার, ডায়ারকি ওয়াজ ইন্ট্রোডিউসড আন্ডার কোন ডায়ারকি? কোন মন্টফোর্ড রিপোর্টস ডায়ারকি প্রথম ইন্ট্রোডিউসড হয়? এই যে ফার্স্ট ডায়ারকি চালু হয় কিন্তু মন্টফোর্ড, ঠিক আছে। এই যে মন্টেগু চেমসফোর্ড মানে মন্টফোর্ড রিপোর্ট অনুযায়ী, ঠিক আছে। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ভেস্টেড সেক্রেটারি অফ স্টেট ফর দ্য ইন্ডিয়া উইথ সুপ্রিম কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? কোন অ্যাক্টের মাধ্যমে? যে কোন অ্যাক্টের মাধ্যমে সেক্রেটারি অফ স্টেটকে প্রপার ফুল পাওয়ার দেওয়া হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ানের উপরেও, ঠিক আছে। দেখো 21 নম্বর অ্যান্সার কী আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1858। এই যে 1858 প্রথম যে সেক্রেটারি অফ স্টেট সেই ইন্ডিয়ান গভর্নমেন্টটাকে বললাম প্রপার 1858-এর মাধ্যমে প্রপার দখল করে নিল। তো এইগুলো পড়ার পরে 1858 অ্যাক্টের মাধ্যমে প্রপার মানে ব্রিটিশ গভর্নমেন্ট সুপ্রিম পাওয়ার পেল। সেখানে সুপ্রিম কে ছিল? সেক্রেটারি অফ স্টেট। তাই বলছে যে সেক্রেটারি অফ স্টেট ফুল পাওয়ার কবে পেল? 1858 অ্যাক্টের মাধ্যমে, এটা আমরা জানতে পারি, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা দেখে নিলাম, কিছু কোশ্চেন এখানে আছে, তোমরা এইভাবে পড়ে নিতে হবে। নেক্সট ক্লাস আমরা ক্রিপস মিশন থেকে আবার পড়বো, ওকে।